অফিসের কাজে লগ্ন গিয়েছিলাম। উত্তরপ্রদেশ সরকার একটা প্রেস পার্টি নিয়ে যায় কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ থেকে। কলকাতা থেকে কেবল আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো অনেকগুলো নতুন প্রজেক্ট। বড় একঘেয়ে ব্যাপার। কলকারখানার নকশা, লম্বা লম্বা বক্তৃতা আমার একদম ভালো লাগে না, কিন্তু সেটা তো মুখ ফুটে বলার উপায় নেই। আমি ওদের অতিথি। তবে এই সফরের সুবাদে আমার বহুদিনের বাসনা পূর্ণ হলো। করবেট ন্যাশনাল পার্ক দেখা হয়ে গেল, দারুণ লাগলো। সফর শেষে যে যার শহরে ফিরে যাবার জন্য তৈরি হলাম। টাইমস অফ ইন্ডিয়া সম্পাদক গিরিলাল জৈন আমার পূর্ব পরিচিত, তিনিও দলে ছিলেন। তাছাড়া কার্লটন হোটেলে পাশাপাশি ঘরে ছিলাম আমরা দুজনে। পূর্ব পরিচয় ঘনিষ্ঠ হলো। কলকাতা রওনা হওয়ার মুখে ওর কাছে ট্রেনে পড়ার জন্য একটা বই চাইলাম। ম্যাগাজিন আর কতক্ষণ পড়া যায়। গিরিলাল আমাকে একটা বই দিলেন, পেপার ব্যাগ। বললেন এই বই আমেরিকায় খুব হইচই ফেলে দিয়েছে, পড়ে দেখো, ভালো লাগবে। গিরিলাল এবং অন্য সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আমি সবচেয়ে আগে কলকাতা ফেরার ট্রেন ধরলাম, হিমগিরি এক্সপ্রেস। কিন্তু বড় বেয়ারা সময়ে হাওড়া পৌঁছায়। অনেক রাত হয়ে যায়। তখন স্টেশনে না থাকে ট্যাক্সি, না থাকে বাস, মিনি বাস। যাই হোক, গিরিলাল দেয়া বইটি সত্যিই দুর্দান্ত, মজারও। যা ঘটেছে তা নাকি মহাবিশ্বে হারায় না। আজকের এই মুহূর্তের ঘটনা মহাকালের আর্কাইভসে জমা আছে। এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে ভবিষ্যতে যে কোনো সময়ে। ট্রেন লেট ছিল। লেট না হলে অবশ্য আজকাল অবাক হতে হয়। তখন রাত 12:30। ফেরার তারিখের অনিশ্চয়তার গাড়ি আসতে বলিনি। ভেবেছিলাম একটা ট্যাক্সি করে বাড়ি ফিরতে পারবো, কিন্তু এটা মহাবিপদ হলো। এত রাত্রে না থাকবে ট্যাক্সি, না থাকবে বাস, মিনি বাস। থাকি টালিগঞ্জ রানীকুটিতে, হেঁটে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে বোধ হয় রাতটা স্টেশনে কাটাতে হবে। ঠিক করলাম বাড়িতে ফোন করে দিই। আধ ঘন্টা চেষ্টা করে লাইন পেলাম না। ততক্ষণে রাত 12:30 ছাড়িয়ে 13টা। মালপত্র সঙ্গে বিশেষ কিছু ছিল না। একটা ছোট সুটকেস নিজেই হাতে নিয়ে ঘোরা যায়। দেখলাম ট্রেনের প্রায় সব প্যাসেঞ্জারই স্টেশনের বিরাট চত্বরে বিছানা পেতে শুয়ে পড়েছেন, যেন জাহাজের ডেক, যেন কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের শিবির। 2-4 জন নিজের গাড়িতে বাড়ি চলে গিয়েছেন। বাকিরা গাড়ি ঘোড়া পাবেন না জেনে বাইরে গিয়ে খোঁজ নেবারও প্রয়োজন মনে করেননি। তাই ওয়েটিং রুমে জায়গা থাকায় প্রশ্নই ওঠে না। চোখে ঘুম নেই, সঙ্গে বিছানাপত্র নেই। আমি ঠিক করে নিলাম আর 3-4 ঘন্টা না ঘুমিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে কাটিয়ে দেব। ট্রেনে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল। তিনি দেখলাম বেশ দিব্যি প্যান্টের বদলে লুঙ্গি ও শার্টের বদলে ফতুয়া পরে বড় ঘড়িটার তলায় শুয়ে পড়েছেন। আমি চক্কর দিচ্ছিলাম। আমাকে দেখে বললেন গুড নাইট। আমি বললাম গুড নাইট না বলে বরং গুড মর্নিং বলুন, রাত এখন কত খেয়াল আছে। ভদ্রলোক একটু অমায়িক হেসে পাশ ফিরে এমনভাবে শুয়ে পড়লেন যেন গাড়ির গদি আটা পালঙ্কেই আছেন। স্টেশন বিল্ডিংয়ের বাইরে এলাম। হাতে সেই ছোট্ট সুটকেস। লোকজন নেই। 2-3 জন রিক্সাওয়ালা রিক্সার ভেতরেই গুটিসুটি মেরে শুয়ে আছে। ট্যাক্সি স্ট্যান্ড খালি, বাস স্ট্যান্ড খালি। সামনে গঙ্গাকেও ভালো দেখা যায় না। টিপটিপ বৃষ্টি পড়ছে, চারিদিক ঝাপসা। হাওড়া স্টেশনের একেবারে অন্য চেহারা। বেশ লাগছিল দাঁড়িয়ে দেখতে। হঠাৎ একটা গাড়ির আওয়াজ শুনে চমকে গেলাম। আরে, একটা মিনি বাস ওই তো দাঁড়িয়ে আছে। চলছে না, স্টার্ট দেয়া আছে। এক্ষুনি ছাড়বো করছে। প্রথমটা বিশ্বাস হচ্ছিল না। পরে একটু এগিয়ে গিয়ে দেখলাম চোখের বা কানের ভুল না, সত্যি সত্যি একটা মিনি বাস। হাওড়া টু হাজরা। কি যে খেয়াল হলো, ঠিক করলাম ওই বাসেই হাজরা পর্যন্ত চলে যাব। তারপর কালিদাস পাতিতুন্ডি লেনে আমার এক খুড়তুতো ভাইয়ের বাড়িতে রাতটা কাটিয়ে দেব।
যেমন ভাবা তেমনি কাজ। দৌড়ে গিয়ে উঠে পড়লাম। উঠতে না উঠতেই বাস চলতে আরম্ভ করলো, যেন এতক্ষণ আমার অপেক্ষাতেই দাঁড়িয়েছিল। আর এক কাণ্ড ঘটল, ওঠার মুখে ভেতরে সব আলো একসঙ্গে নিভে গেল। ভাবলাম ভুল করেছি, এত রাতে এই অন্ধকার মিনি বাসে না চড়লেই হতো। হয়তো হাজরা যাবেই না, আমাকে কোনো গোপন আড্ডায় নিয়ে গিয়ে খুন করবে। মাথায় রক্ত চড়ে গেল, নাকি অন্ধকার বাসটা গ্যারেজ ফিরছে। গ্যারেজটা কোথায়? সেটা যদি কসবা বা বেহালা হয়? হাওড়া পুলে বাসটা উঠতেই বললাম, রোককে রোককে, থামাও থামাও। কিন্তু কে কার কথা শোনে? মিনি বাস ম্যাক্স স্পিডে হাওড়া পুল পেরিয়ে উড়াল পুলে উঠে গেল। ভেতরটা অন্ধকার, বাইরে বৃষ্টি আরো জমিয়ে পড়তে লাগলো। আর টিপ টিপ নয়, একেবারে ঝমাঝম। কন্ডাক্টর, কন্ডাক্টর বলে আমি চেঁচালাম, কিন্তু কোনো সাড়া নেই। এতক্ষণ কন্ডাক্টরকে দেখতে পাইনি। হয়তো ড্রাইভারের সিটের কাছাকাছি কোথাও ঘাপটি মেরে বসে আছে, কিংবা হয়তো বাস ছাড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ডাকলে জবাব দেবে না কেন? বড় বেয়াদব তো লোকটা। বাসের যা স্পিড, তাতে নেমে পড়বার উপায়ও নেই। আর নামবই বা কোথায়? হাওড়া স্টেশন তো পিছনে ফেলে এসেছি। নামতে পারলেও হাঁটতে হবে অনেকটা। তার চেয়ে বরং রিক্সা নিয়ে হাজরা চলে যায় ভালো। যত ভয় করুক, এখন আর ফেরার উপায় নেই। কিন্তু এত স্পিড কেন? মনে হচ্ছে 5 মিনিটের মধ্যে হাজরা পৌঁছাতে না পারলে সর্বনাশ। এবার চেঁচিয়ে ড্রাইভারকে বললাম, ও ড্রাইভার দা, ও ড্রাইভার দা, একটু আসতে চালান। এবার কোনো সাড়া নেই। আবার ডাকলাম, না, স্পিকটি নট। এই গাড়ির ড্রাইভার আর কন্ডাক্টর বোবা নাকি? গাড়ির ভেতরটা স্পষ্ট দেখতে পাচ্ছি না, বুঝতেও পারছি না ড্রাইভার ও কন্ডাক্টরের এই নীরবতা কেন। মরুকগে, অত ভেবে লাভ নেই। বাস এই বোধহয় ময়দানের কাছে এলো। গার্জেন পার্কের মুখে বাসটা হঠাৎ ব্রেক কষে থেমেও গেল। আমি ছিলাম পেছনের সিটে। ব্রেক চাপার ঝাঁকুনিতে হুমড়ি খেয়ে সামনে পড়ে গেলাম। আশ্চর্য, কন্ডাক্টরটা একটু এগিয়ে পর্যন্ত এলো না, এমন অবাধ্য লোক আমি দেখিনি। আরো আশ্চর্য, এখনো পর্যন্ত ভাড়া যাইতো আসেনি। এলে 2-4 কথা শুনিয়ে দিতাম। এতক্ষণ আসছিলাম অন্ধকারে অন্ধকারে। ডালহৌসি পাড়ায় আলোর রেস মাত্র ছিল না। লোডশেডিং তদুপরি বন্ধ বলে দোকানপাটের আলোও নেই। জায়গাটা যে কার্জন পার্ক বুঝলাম আন্দাজে। তারপরেই হঠাৎ চোখ ধাঁধানি আলো রেড রোডের। তাতে চোখে আরো অন্ধকার নামলো। বাস চলছে, আলো থেকে আবার অন্ধকারে। ফোর্ট উইলিয়ামের সামনের আইল্যান্ডটা পার হতে গিয়ে মিনি এমন স্পিডে পা ঘুরলো যে ক্যাচ করে একটা বিকট শব্দ হলো। আমি হুমড়ি খাওয়া অবস্থাতেই গড়িয়ে গেলাম মিনির মেঝেতে। এই অদ্ভুত বাসে আর না চড়ে চৌরঙ্গিতে নেমে গেলে কেমন হয়? 24 চৌরঙ্গিতে আনন্দা মানে সমকালীন পত্রিকার সম্পাদক আনন্দগোপাল সেনগুপ্ত থাকেন। ওর বাড়িতে বাকি রাত কাটিয়ে ভোরে ট্যাক্সি ধরে বাড়ি ফিরবো, কিন্তু হঠাৎ পড়ে যাওয়ায় হলো না। ঝাপসা ঝাপসা সব। আমি অতি কষ্টে উঠে পড়লাম। বাঁদিকে 71 সালের যুদ্ধে আটক পাকিস্তানি ট্যাঙ্কারটার একটা আউটলাইন এমনভাবে ভেসে উঠল যেন একটা দৈত্য শুয়ে আছে। বাসের ভিতর তাকিয়ে অনুমানে বুঝি কার্জন পার্কে যখন বাস থেমেছিল তখন 2 ভদ্রলোক উঠেছেন বাসে। গায়ে বর্ষাতি, মাথায় কান ঢাকা কপাল ঢাকা টুপি। মুখ বা পোশাক ভালো করে দেখা যাচ্ছিল না, তবে যেন বোম্বে সিনেমার জোড়া ফেলেন। কিন্তু এত রাত্রে ওরা কেন? এত ট্রেনের যাত্রী নন, নাকি গুন্ডা টুন্ডা হবে? কন্ডাক্টর ড্রাইভারের সঙ্গে সর করে আমাকে মারতে উঠেছেন। আমার সঙ্গে অবশ্য হাত ঘড়ি আর গোটা 40 টাকা ছাড়ার কিছু নেই। সুটকেসের ভেতরে তো শুধু নোংরা কাপড়। আগে ভাগে যথাসর্বস্ব তুলে দিলে আশা করি আমাকে ওরা খুন করবেন না। কিন্তু আমাকে
কিডন্যাপ করবেন না তো? কি ভুলই যে করেছি এই মিনি বাসে চড়ে। ভয়ে সিটিয়ে আছি আর ভাবছি আমার লাশ পড়ে আছে ময়দানে। বাড়িতে কান্নাকাটি, বন্ধুদের আক্ষেপ, কাগজে ছবি সমেত ঘটনার বিস্তারিত বিবরণ। আর ভাবতে পারছি না। মাথা গরম হতে লাগলো, বুক ধরফর করতে লাগলো। যাবতীয় কুচিন্তা চারদিক থেকে যেন আমাকে জেঁকে ধরলো। আমি পেছনে বসে বাসের গায়ে মাথা থেকে শরীরটা এলিয়ে দিলাম। বাসটা এখন কোথায়? রেড রোড, ক্যাজুরিনা অ্যাভিনিউ নাকি লাভার্স লেন? কোথায় কোথায়? মাথা ঝিমঝিম করছে। হঠাৎ দেখি টুপি পরা লোক দুজন পিছন ফিরে আমার দিকে তাকিয়ে আছেন এবং একসঙ্গে এগিয়ে এসে আমার সামনে সিটে বসলেন। সিটটা ঘুরিয়ে আমার দিকে মুখ করা, ওদের চার চোখ আমার দুই চোখে। না ভয়ের কিছু নেই, মুখে মাই ডিয়ার ভাব। ওরা আমায় চিনতে পারলেন, আমি ওদের চিনতে পারলাম ততক্ষণে। আমাদের পাড়াতেই থাকেন যমজ দুভাই পরেশ আর নরেশ। একটা কাপড়ের দোকান আছে ওদের। দু ভাই পালা করে দোকানে বসেন। কতদিন যে নাম নিয়ে গন্ডগোল হয়েছে। আছে না হয়তো পরেশবাবু বললাম, এই নরেশবাবু কেমন আছেন? গম্ভীর মুখে জবাব, আমি নরেশ নয় পরেশ। আছেন হয়তো নরেশবাবু, আমি শুধলাম তো পরেশবাবু আপনার ছোট মেয়ের। আমার কথা শেষ হবার আগেই শুনলাম আমি নরেশ। এইরকম আর কি, যমজ ভাই হলে যেমন গন্ডগোল হয় তাই। ওরা আমাকে দেখে অবাক, এত রাত্রে কোত্থেকে? আমি সব বললাম। পরেশ বা নরেশ কোনো একজন বললেন, নাইট শোয়ে সিনেমা দেখে কার্জন পার্কে শুয়েছিলাম, কিছুক্ষণ পর জেগে দেখি অনেক রাত। তা বেশ ভালোই হলো, একসঙ্গে হাজরা পর্যন্ত গল্প করতে করতে যাওয়া যাবে, তারপর হেঁটে রানীকুটি চলে যাব। আপনিও চলুন আমাদের সঙ্গে। আমার বাক্য স্ফূর্তির আগেই দুজনে বাসের বডিকে তবলা বানিয়ে একটা গান ধরলেন, ডুয়েট। গানের কথা এক বর্ণ বুঝলাম না, সুরটাও অদ্ভুত। আমার শরীরটা আবার কেমন কেমন করতে লাগলো। ওরা যে গাইয়ে বাজিয়ে তা আমার জানা ছিল না। তা গান গাইতেই পারেন, কিন্তু মাঝরাত্রিরে বৃষ্টি ঝরা ময়দানে এক অন্ধকার মিনি বাসের ভিতরে এমন ঘটনাটা ভাষায় প্রকাশ করা খুবই দুষ্কর। গানটা খুব ছোট্ট, 4 লাইনের। ওই 4 লাইনেই ঘুরিয়ে ফিরে গাইতে লাগলেন। গানের না আছে মাথা, না আছে মুন্ডু। আমার মাথাটা যাও বা একটু সাফ হয়েছিল, আবার তা ঝিমঝিম করতে লাগলো গানের গুঁতোয়। প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, গান থামান, গান থামান। গান থামলো। পরেশ নরেশ বললেন, সরি, তাহলে গান থাক, আসুন একটু ক্যাটেগরি খেলা যাক। ক্যাটেগরি আমরা প্রায় খেলে থাকি। এক শ্রেণীর কিছু একটা পরপর বলে যেতে হবে। যেমন একজন বললেন দিল্লি, তার মানে বুঝতে হবে দেশের রাজধানীর ক্যাটেগরি। পরপর বলা চলবে মস্কো, পেকিং, ঢাকা, রেঙ্গুন, টোকিও, রোম, ওয়ার্ডস, উলানবাটর। সময় কাটানোর পক্ষে বসে বসে চমৎকার কথার খেলা খেলতে রাজি হলাম। কিন্তু এ কি, অনেকক্ষণ তো হয়ে গেল, বাসটা এখনো ময়দানে পাক খাচ্ছে। যা স্পিড, তাতে এতক্ষণ আমাদের সোনারপুর পৌঁছে যাওয়ার কথা। জানালা দিয়ে বাইরে তাকাবার চেষ্টা করি, কোনো লাভ নেই। যেমন বৃষ্টি তেমন অন্ধকার। একঘেয়ে বৃষ্টির শব্দের সঙ্গে মাঝে মাঝে মিশে যাচ্ছে বাস টার্ন নেওয়ার বিশ্রী আওয়াজ। গিয়ার বদলের সময় এমন এক অদ্ভুত ভরসানো আওয়াজ। কোথায় শুরু কোথায় শেষ তালগোল পাকিয়ে যাচ্ছে। গাছপালার ছায়া দেখতে দেখতে শুধু বুঝতে পারছি জায়গাটা এখনো ময়দান এলাকা। আমি আবার হাঁক দিলাম, এই কন্ডাক্টর। কোনো সাড়া নেই। আবার হাঁক, এই ড্রাইভার। কোনো সাড়া নেই। ঠিকই ধরেছি, ওরা নিঘাত কালা বোবা। কিন্তু বাসের মালিক তো আচ্ছা হাঁদারাম, এমন রিস্ক নেন কি করে? তবে হাঁদারাম বলা ঠিক হবে না, আসলে দারুণ চালাক। হাফ মাইনেতে কালা বোবা দিতে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এত স্পিডে চললেও ড্রাইভারের বাহাদুরি আছে।
টালমাটাল ব্যাপার নেই, বাঁকগুলো ঘুরছে মসৃণ ভাবে। আমি নরেশকে বললাম, আচ্ছা বলুন তো, আমরা এখন হাজরা পৌঁছায়নি কেন? আমার মনে কেমন খটকা লাগছে। আমার কথা শুনে দুজনের পিলে কাঁপানো ডুয়েট হাসি। খটকা খটকা লাগছে মনে, আবার হাসি, হাহা করে সেই হাসি। এই খটকা শব্দটা ঝড়ের মুখে পড়া কাঠের দরজার মতো দড়াম দড়াম করে আমার বুক চাপড়ে দিতে লাগলো। কি অদ্ভুত অবস্থায় পড়লাম রে বাবা। আমি ভয় কাটাতে বললাম, ও পরেশ, ও নরেশ বাবু, দোহাই আপনাদের, এত জোরে হাসবেন না, বড্ড ভয় করছে। বলুন না, এই মিনি বাসটা ভুতুড়ে নয় তো? এত জোরে চললে হাজরা পৌঁছায় না কেন? আমার কথা শুনে আবার দুয়ে হাসি, হাহা করে। আওয়াজটা বড় বিচ্ছিরি। এই দুই ভদ্রলোককে অনেক দিন থেকে চিনি, এমন অদ্ভুত তো মনে হয়নি। বাদলা রাতে এক অন্ধকার বাসে দুই অদ্ভুত মানুষ আর কালাবো বা ড্রাইভার কন্ডাক্টর সঙ্গে নিয়ে ময়দানে পাক খাওয়া, আর যাই হোক, প্রীতিপথ কোনো ব্যাপার নয়। কি যে দুর্বুদ্ধি হলো আমার, হাওড়া স্টেশনে বাকি রাতটা বেঞ্চিতে বসে কাটিয়ে দিলেই ভালো হতো। পরেশ, নরেশবাবু এমনভাবে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন যেন আমি কি ভাবছি সব টের পেয়ে গেছেন। তারপর বললেন, ক্যাটেগরি খেলার কি হলো? 1 2 3 স্টার্ট। আপনি শুরু করবেন না আমরা করব? ঠিক আছে, আমরাই করি। পরেশবাবু কিংবা নরেশবাবু বললেন, নিমতলা। নরেশবাবু কিংবা পরেশবাবু সঙ্গে সঙ্গে জুড়লেন কেওড়াতলা। এখন আমার পালা, কিন্তু আর কোনো বিষয় ওরা পেলেন না। এখানে আবার শ্মশানের ক্যাটেগরি কেন? আমি কাশীমিত্তির বা মণিকর্ণিকা ঘাট বলতে পারতাম, বললাম না। পরেশ নরেশ তাড়া দেন, বলুন বলুন। হেরম্ব মৈত্যের ভঙ্গিতে বলি, জানি কিন্তু বলবো না। কেন 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 আবার কি? শ্মশান ছাড়া আর অন্য কিচ্ছু নেই? তাহলে আপনিই শুরু করুন। ঠিক আছে, আমি বললাম বোম্বাই। ব্রহ্মদৈত্য সঙ্গে পরেশ নরেশের সংযোজন, এরা তো আচ্ছা লোক। আমি বোম্বাই বলেছিলাম, আর বিভিন্ন রাজধানীর নামের ক্যাটাগরি হোক। ওরা নিয়ে গেলেন বাদিয়ে আদ্যক্ষ সুর ক্যাটাগরিতে এবং ব্রহ্মদৈত্যকে এনে হাজির করলেন। আমি বাধা দিলাম, আর শব্দ পেলেন না? বারে, এটাই তো ভালো শব্দ। আপনি বারবার ব্যাগড়া দেন কেন? ঠিক আছে, আপনি বাদ, আমরা দু ভাই খেলবো। আপনি চুপ করে শুনুন কিংবা অ্যাম্পায়ার হন। শাকচুন্নি, পেতনি, প্রেত, যক্ষ, ডাইনি, খোক্ষস, খেলা চলছে, আর আমার শরীরে সব লোম খাড়া হয়ে যাচ্ছে। কার পাল্লায় পড়লাম রে বাবা? মামদো, জিন, হায় ভগবান! ভূত পেতের ক্যাটেগরি দেখছি অন্তহীন, অসম্ভব। এ চলতে দেয়া যায় না। তিড়িং ভূত, চিড়িং ভূত। আরে থামুন মশাইরা, থামুন, আর খেলার দরকার নেই। ও পরেশবাবু, নরেশবাবু, দুহাই আপনাদের, আমাকে বাঁচান। ভূতের ক্যাটেগরি থেমেছে। পরেশ আর নরেশ আবার গান ধরলেন, জুয়াখিস, হুম হুম। ও মশাইরা, দয়া করুন, গান থামান। এই অদ্ভুত শব্দগুলো কোত্থেকে জোগাড় করলেন? এত উল্টে গাওয়া ভানু সিংয়ের পদাবলী। তা আজ দেখছি সবই ওলট পালট ব্যাপার। যাই হোক না কেন, গান থামান। ঠিক আছে, আর গাইব না আমরা। গান থামলো। মিনিবাস কি রাস্তা ছেড়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নেমে পড়লো? তবে যা স্পিড, তাতে এমনও হতে পারে যে রেস কোর্স ঢুকে রেসের ঘোড়া হয়ে ছুটছে। পরেশ আর নরেশ আমার কাছে জানতে চাইলেন আমার পায়ের তলা চুলকোচ্ছে কিনা। ওদের কথা শুনে মনে হলো সত্যিই যেন চুলকোচ্ছে। বললাম, আগে হ্যাঁ, চুলকোবেই। পরেশ নরেশ বললেন, হাতের চেটো চুলকোলে যেমন অর্থপ্রাপ্তি, পায়ের তলা চুলকোলে তেমন ভ্রমণ। আমাদেরও খুব চুলকোচ্ছিল। তারপরই ভ্রমণ বলে ভ্রমণ, একেবারে লং জার্নি। আপনিও লং জার্নির জন্য প্রস্তুত হন স্যার। ততক্ষণে আমার মাথায় একসঙ্গে জাহাজের মাস্তুলের ভোঁ, গোবরে পোকার পায়চারি, বুনো শুয়োরের ঘোঁত করাত কালের ক্যাঁচ ক্যাঁচ। অতি কষ্টে মাথা তুলে মিনমিনে কথায় বললাম,
খেলা চলুক, চিড়িং ভূতের পর পরেশবাবু, তারপর পরেরটা বলতে পারলেন না তো আমিই বলছি নরেশবাবু। ভেবেছিলাম দু ভাই আমার কথায় খেপে যাবেন, কিন্তু তা নয়। দুজনের আবার অট্টহাসি, হাসতে হাসতে দুজন বাসে দুই সারি সিটের মাঝখানে গড়াগড়ি দিতে লাগলেন, হা হা শব্দে। আমার মাথার বিচিত্র সব শব্দের সঙ্গে যুক্ত হলেও ওদের এই অট্টহাসি, হা 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 হা। উন্মাদের মতো অবস্থা। অতি কষ্টে মাথা তুলে প্রাণপণ চিৎকার করলাম, ড্রাইভার, ড্রাইভার! কিন্তু কোনো সাড়া নেই। উঠে দাঁড়ালাম। হাজরা দুরস্ত, তখনও ময়দান। আমার চিৎকার ছড়িয়ে গেল ময়দানে। সবুজ ঘাসে গঙ্গার হাওয়ায় রেস কোর্সের থামে ফোর্ট উইলিয়ামের ফটকে। গাছপালা, হাওয়া সব যেন একসঙ্গে বলতে শুরু করেছে, ড্রাইভার, ড্রাইভার! কিন্তু কোথায় সেই ড্রাইভার? বৃষ্টি অঝরে পড়ছে, তবে বাইরের কালচে ভাবটা কমে এসেছে। ভোরের আলো একটু পরেই ফুটবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের আবছা দেখা যাচ্ছে। আমি তখনও ড্রাইভার ড্রাইভার চেঁচিয়ে চলেছি। আমি মাতালের মতো টলতে টলতে গেলাম সামনের দিকে। দরজার দোরগোড়ায় গিয়ে যা দেখলাম তাতে রক্ত জল হয়ে গেল। আবছা আলোয় দেখলাম কন্ডাক্টর নেই, ড্রাইভারের সিটেও কেউ নেই, তবু স্টিয়ারিং নড়ছে, গিয়ার এপাশ ওপাশ করছে। মনের ভুল, চোখের ভুল, না না, তবে এতক্ষণ তাহলে? হঠাৎ ব্রেক কষার শব্দ, সামনে বুনো মোষের মতো মাল বোঝায় বিরাট এক টাক, প্রচণ্ড শব্দ। বাইরে ছিটকে পড়লাম, চোখে 2.5 লাখ ফুলঝুরি। তারপর আর কিছু মনে নেই। যখন হুঁশ ফিরল, পিজি হাসপাতালের গার্জেন ওয়ার্ডে। ছিটকে বাইরে মাটিতে পড়ায় মারাত্মক চোট বোধহয় লাগেনি, শুধু পা ভেঙেছে, হাতের হাড় নড়ে গেছে, দুটো পাঁজরা বেঁকে গেছে। হাত দিয়ে দেখি মাথাতেও ব্যান্ডেজ। জ্ঞান কিন্তু টনটনে। নার্সকে বললাম, এখন কটা বাজে? রাত না দিন? নার্স বললেন, দুপুর। তাই হবে হয়তো। জোড়া রোগীর কেবিন, পাশের বেডের রোগীর হাতে একটা বাংলা দৈনিক কাগজ। নার্সকে মিনমিনে গলায় বললাম, কাগজটা এগিয়ে দিন না। মানা আছে। কার মানা? ডাক্তারদের। আমি কোনো মানা শুনবো না, শুনবো না। চেঁচিয়ে উঠতে নার্ভাস। ছুটলেন হাউস সার্জনের খোঁজে। আমি প্রায় সুস্থ পাশের রুগীর তখন অনুনয় করে বললাম, কাগজটা 1 সেকেন্ড দিন না ভাই। ভদ্রলোকই যে ভদ্রলোক, উঠে কাগজটা এগিয়ে দিয়ে বলে, 2 দিনের পুরনো কাগজ কিন্তু। কাগজের প্রথম পাতার বড় খবরটিতে চোখ বুলিয়ে আমার হাত পা আবার ঠান্ডা। ময়দানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মিনি বাসের দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে ধাক্কায় মিনি বাসের ড্রাইভার ও কন্ডাক্টর মারা গেছেন। যাত্রীদের মধ্যে নিহতের সংখ্যা এখনো পর্যন্ত 3। তাদের মধ্যে 2 জনের নাম জানা যায়নি, তবে চেহারা দেখে মনে হয় যমজ ভাই। তৃতীয় নিহত ব্যক্তি একজন সাংবাদিক। আর পড়তে পারলাম না, শরীর কাঁপছে, মাথা টলছে। চেঁচালাম, নার্স, নার্স! 2 জন কেবিনে ঢুকলেন হন্তদন্ত হয়ে। ওই নার্স আর একজন হাউস সার্জনই হবে, কিন্তু কেমন করে জানি না, দুটি চেহারায় যেন আস্তে আস্তে পরেশবাবু নরেশবাবু হয়ে গেল। গায়ে সেই বর্ষাতির সেই কান ঢাকা টুপি, মুখে সেই অট্টহাসির ভঙ্গি। আমি ভয় পেলাম। ওরা হাসতে হাসতেই বললেন, বলেছিলাম না পায়ের তলা চুলকোচ্ছে, তখন লং জার্নির জন্য তৈরি হন। তৈরি তো? আমি আবার সম্বিত হারালাম। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ আমার গল্পটি শোনার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।